কাকু কাকু, আমরা কি কালকে অ্যালবারেদের সাথে একই ট্রামে চড়ে ময়দানে ঘুরতে যাব? ইয়ে, কি মজা কি মজা! একদম। সমু কাকু পাস জোগাড় করে এনেছে বুঝলি। আর নিভিয়া, আপনিও তো আসতে পারেন আমাদের সঙ্গে। একদিনের জন্য কি দোকানটা কারো হাতে ছাড়া যায় না? না অহিরবান্দা, সবে অনেক লোন নিয়ে কেক শপটা দাঁড় করাচ্ছি। আপনারা বরং জিনিয়াকেই নিয়ে যান। আজকাল না আমি একদমই সময় দিতে পারি না। কি আর বলি, তাহলে জিনিয়াই বরঞ্চ আমাদের সঙ্গে যাক। এশা, এমনিতে এইসব ইভেন্টগুলো স্কুল থেকে বলেছে কভার করতে, আর ওর তো বাবাই নেই। আরে কোনো ইভেন্ট মিস হবে না, দরকার হলে আমি নিজে প্রজেক্ট করে দেব। স্পেনের এত বড় ফুটবলার আসছেন, তিনি ট্রামে করে ময়দানে যাবেন, আর সেই ভিনটেজ ট্রামে আমরাও চড়ব। এ কি কম বড় কথা? যতটা উৎসাহ জিনিয়ার ছিল তার চেয়েও বেশি উৎসাহ বোধহয় এশার ছিল। ও কখনো এর আগে কাঠের বগির ট্রাম চড়েনি। সমরজিৎ পুলিশের উচ্চপদে কাজ করার ফলে সহজেই 4টে টিকিট এনে দিয়েছিল। বৌদি, দেখছো তো কি ক্রেজ টিকিটে, জানো না? ফার্স্ট ক্লাসে পারবো না, পেছনে আরো 3টে সেকেন্ড ক্লাস জোড়া হবে, তাতে টিকিট পেতেও পারি। তা এরকম 4 বগির ট্রাম বোধহয় আগে কেউ দেখেনি। 2টো পুরনো ট্রাম বগি জোড়া হবে। বুঝলে এশা, সেকেন্ড স্যাটারডে না হলেও বোধহয় লোকজন এতটাই উৎসাহ নিয়ে জড়ো হতো। আরে লেজেন্ডারি ফুটবলার অ্যালভারেজ, তাকে ওয়েলকাম করতে তো কি আর বলি। তিনি তো আর শুধু কলকাতার প্রমোশনাল ট্যুরেই আসছেন না, পুরনো ময়দানে ফুটবলের ইতিহাসকে একেবারে জাগ্রত করতে আসছেন। বেলগাছিয়া থেকে ট্রাম ছাড়ার কথা, ব্যারিকেড বাঁধা রাস্তার দুধারে উৎসাহিত জনতা যশোর রোডের দিকে তাকিয়ে আছে। কখন ফুটবলারের কনভয় আসবে? যদিও তিনি 9টার আগে এসে পৌঁছতে পারবেন না, তবুও সকাল 6টা থেকেই বেলগাছিয়া চত্বরে ভিড় হয়ে যাবে। সদ্য সমাপ্ত পুজোর পর যে একটা ফাঁকা ফাঁকা আমেজ থাকে, তার মধ্যে এই উপরি পাওনার মতো এই সকার কিংয়ের সফর। বুঝলে, সমরজিতের বাড়ির লোক বলেই বোধহয় ভিআইপি গার্ডেনে ঢুকে ওয়েটিংয়ের অবসর মিলেছে। দেখেছ জিনিয়ার উৎসাহটা? মনে হচ্ছে জীবনে এই প্রথম এত কাছ থেকে ট্রাম দেখছে। ট্রামটা এখনো ছাড়েইনি, অথচ চোখে মুখে কি আনন্দ! আজ ট্রামে চড়ার পর ওকে সামলানোটাই মুশকিল হবে, তুমি দেখে নিও। ঈশা, দেখেছ ওর চোখ দুটো কেমন চকচক করছে? আসলে কলকাতার মানুষের কাছে ট্রাম হয়তো রোজকার জিনিস, কিন্তু যারা কখনো চড়েনি তাদের কাছে এটা যেন ইতিহাসের একটা চলন্ত অংশ। আর যদি সময় মতো ট্রামটা ছাড়ে, তাহলে জিনিয়ার আনন্দটা সব থেকে বেশি হবে, এটা আমার মনে হচ্ছে। কিন্তু এশা, বেলগাছিয়া ট্রাম ডিপো সদ্য সাদা রঙে আজ ঝকঝকে লাগছে একেবারে। লাইনগুলো নতুন করে উদ্ধার করা হয়েছে জানো, তবে ভিন্টেজ কারটা এখনো চোখে দেখিনি। আচ্ছা কাকু, ট্রাম কি ট্রেনের মতো? এই লাইনগুলো এমন কেন? মামুনি, ট্রাম এক সময় অনেকটা ঘোড়ার গাড়ির মতো ছিল। ঘোড়াতেই টানতো, তারপর ইলেকট্রিক আসার পর লাইন বসে। এতে আরো মজা, টুংটাং শব্দে বেল বাজে। আচ্ছা, আপনি বুঝি এক সময় কাজ করতেন? হ্যাঁ, 1955-তে ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। এখন আমি সবচেয়ে বৃদ্ধ এবং জীবিত কর্মী। তবে কি জানেন তো, আমার চেয়েও আর একজন সিনিয়র কর্মী এখনো জীবিত। যদিও তিনি কন্ট্রাক্টর ছিলেন, কিন্তু মানসিকভাবে ভারসাম্যহীন বলে আনা সম্ভব হয়নি। তিনি 1951 থেকে রয়েছেন। আঙ্কেল, আপনার সিনিয়রের তো 90-এর ওপর বয়স হবে তাহলে? হ্যাঁ, 95। তবে শারীরিক স্বাস্থ্য ভালো আছে, কিন্তু মানসিক নয়। অ্যামনেশিয়ার পেশেন্ট। পুরনো কথা সব মনে আছে, কিন্তু আজকের কথা বলতে পারেন না। প্রায় পুরনো ট্রাম গুমটিতে চলে যান, কখনো ডালহৌসিতে, কখনো রাজাবাজারে, কখনো বালিগঞ্জে। উনি শিয়ালদা বালিগঞ্জ রুটেই ছিলেন কি না? আপনার সঙ্গে আলাপ হয়ে কিন্তু বেশ ভালো লাগলো। বাই দ্য ওয়ে, আমি অহিরবান,
আর ইনি আমার মিসেস এশা। আর এ তোমাদের আদরের কন্যা। আমার বন্ধুর মেয়ে জিনিয়া। আমার নামটাও তাহলে বলতে হয়। আমি হলাম দ্বারকানাথ চক্রবর্তী। সহকর্মীরা দ্বারকা বলতেন। তোমরা আঙ্কেল বা দ্বারকা আঙ্কেল যা হোক কিছু বলতে পারো। জীবনে 20টা বছর নোনাপুকুর আর বেলগেচিয়া ওয়ার্কশপে কাটালাম। তারপর নতুন ধরনের ট্রাম আসায় আমরাও অকেজো হয়ে সময়ের আগেই বিদায় নিলাম। বহু বছর পর আবারও ডাক পড়লো, নতুন করে ইউনিফর্ম পরে আসতে বলা হলো, কিন্তু সেই সব সোনালি দিন কি আর ফিরবে? ট্রামে সোনালি দিন না ফিরলেও শরতে সোনালি রোদে ভিআইপি এনক্লেভে বসে থাকতে বেশ ভালো লাগছে। মাঝে মাঝে ওই টিং টিং শব্দ করতে করতে এক একটা ট্রাম গুমটি থেকে বার হচ্ছিল বটে, হ্যাঁ, তবে কোনোটিতেই আজ আর যাচ্ছি নেই, বুঝলে। আরে কি হলো? কেউ অসুস্থ হয়ে পড়লো নাকি? দেখো, একটা অ্যাম্বুলেন্স আসছে। কেউ কি অসুস্থ হয়ে পড়লো নাকি? কি জানি, ঘুমটির ভেতরে তো অ্যাম্বুলেন্স যাচ্ছে দেখছি। এতক্ষণ যেখানে এক ধরনের উৎসুকতা ছিল, এখন সেখানে একটা চাপা উৎকণ্ঠা এবং ভয়ের বাতাবরণ সৃষ্টি হলো। মনে হলো পুলিশ কাপড়ের ব্যাগ মুড়ে কোনো ডেড বডি অ্যাম্বুলেন্সে তুলল। খুন? ট্রাম গুমটিতে খুন? এ তো সমরজিৎ বলতে পারবে। অহিরবান সমরজিৎকে ফোন করার চেষ্টা করল, কিন্তু ওকে ফোনে পাওয়া গেল না। বেশ তাড়াতাড়ি সব কিছু পরিষ্কার হয়ে গেল। এত বড় অতিথি আর এত লোকের সামনে কোনো খুঁত তো রাখা চলবে না। সমরজিৎ বডিটার দিকে তাকিয়েছিল। লোকটার বয়স 90-এর ওপরেই হবে। এরকম একজন মানুষের বাড়িতে বসে আরাম করার কথা, তা নয় কোথায় ট্রাম গুমটির মধ্যে মরে পড়ে রইল। অথচ লোকটা ভবঘুরে বা ভিখারিও নয়। অবশ্য এই কয়দিনে বেলগাছিয়ার ট্রাম গুমটির চত্বরে যা কড়া পাহারা ছিল, তাতে করে কোনো ভিখারি বা ভবঘুরে ঢুকতে পারার কথা নয়। লোকটির পরনে পুরনো দিনের ট্রাম কোম্পানির খাঁকি পোশাক, কিন্তু সুন্দর করে ইস্ত্রি করা, যদিও তাতে রক্তের দাগ লেগে আছে। লোকটার বডির সামনে একটি সাধারণ পরিবার মুখ চুন করে দাঁড়িয়ে আছে। পরিবারের কর্তার বয়স 60-এর ওপরে। মৃত ব্যক্তির মেজ ছেলে সম্ভবত একমাত্র জীবিত ছেলে, এবং তার স্ত্রী, পুত্র, নাতি এবং পুত্রবধূ সামনে দাঁড়িয়ে। বাবার কিছু মনে থাকতো না। মাঝে মাঝে কোথাও চলে যেতেন, আবার লোকজন দিয়ে যেত। বাবা এই ইউনিফর্মটা যত্ন করে রেখে দিয়েছিলেন। ইদানিং এটা পরার জেদও করতেন। তা আপনারা 90 বছরের বৃদ্ধকে একা ছেড়ে দিতেন? উপস্থিত কারোর মুখে দুঃখ নেই, আছে এক রকমের স্বস্তি। বোধহয় বৃদ্ধকে নিয়ে সকলেই বিরক্ত ছিলেন, কিন্তু সব গণ্ডগোলের মূলে হল বৃদ্ধের খুন। বুকে গুলি লেগেছে, খুব কাছ থেকে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। এরকম একজন অশক্ত বৃদ্ধ, মানসিক ভারসাম্যহীন অবসরপ্রাপ্ত ট্রাম কোম্পানির কর্মীকে কেউ কেন গুলি করবে? তার চেয়েও বড় কথা, ইনি এত নজরদারি এড়িয়ে ট্রামের পেছনের বগিতে কিভাবে গেলেন? বেলগাছিয়াতে একে কেউ ঢুকতে দেখল না কিভাবে? আপনাদের বাড়ি তো কালীঘাটের দিকে। আগে আমরা ওদিকের একটা ছোট ফ্ল্যাটে থাকি। আমিও এককালে সিটিসি ট্রামের ও পরে বাসের ড্রাইভার ছিলাম। আপনারা বডি পোস্টমর্টমে দেওয়ার আগে পুরো নাম, ঠিকানা এবং কবে থেকে আপনার বাবা এরকম আচরণ করছেন সব কিছু মেডিকেল প্রেসক্রিপশন দিয়ে ডায়েরি লিখিয়ে যান। বুঝতেই পারছেন, এত বড় ইভেন্টের মধ্যে এরকম একটা ঘটনা আমরা নিছক দুর্ঘটনা বলে এড়িয়ে যেতে পারি না। আমি ভেবেছিলাম আজ ময়দানে ডিউটি করার অছিলায় অন্তত একবার ফুটবলের দেবতাকে কাছ থেকে দেখতে পাবো, কিন্তু কপালটাই খারাপ। যাকে, এখন আমি দাঁড়িয়ে আছি আরজিকর হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে। বৃদ্ধকে এখানে আনা হয়েছিল, আর আসার পরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু
নিয়ম মাফিক বাড়ির লোক না এলে তো পোস্টমর্টম শুরু করা যায় না। তাই ওর পরিচয় নিশ্চিত করে পরিবারের লোকজনকে খবর দিতে দিতেই বেলা 12টা পেরিয়ে গেল। অবশ্য একটা দিক দিয়ে ভাগ্য ভালো, বৃদ্ধের পকেটে পুরোনো দিনের একটা পরিচয়পত্র ছিল। সেটাই আমাদের কাজটা অনেকটা সহজ করে দিল। এতক্ষণে বোধহয় ভিনটেজ ট্রামটা ময়দানে পৌঁছে গেছে। সবাই নিশ্চয়ই অ্যালভারেজের খেলা উপভোগ করছে, আর আমি হাহ, হাসপাতালের এই সাদা দেওয়াল আর মৃত্যুর নিস্তব্ধতার মধ্যে দাঁড়িয়ে আছি। হায় রে কপাল, এতদিন ধরে অপেক্ষা করলাম, আর যেদিন সুযোগ এলো সেদিনই হাসপাতালে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সবাই এখন আলভারেজকে নিয়ে মাতামাতি করছে, আর আমি পোস্টমর্টমের কাগজপত্র সামলাচ্ছি। কি কপাল! আমার নাম প্রমোদ রঞ্জন তালুকদার স্যার। পিতার নাম সুধীর চন্দ্র তালুকদার। আমার বড় ভাই বিভাস রঞ্জন গত 10 বছর আগে মারা গেছেন। তার পরিবার ও ছেলেমেয়েরা এই শহরেই থাকে। সকলকে খবর দেওয়া হয়েছে। ছোট ভাই প্রদ্যুৎ রঞ্জন বিয়ে করেনি। ইলেকট্রিকের দোকান ছিল পাইকপাড়ায়, ও এখানেই থাকতো একটা ভাড়া বাড়িতে। একটু আধখ্যাপা ছিল, কারো সাথে রাখতো না, আর পুরনো জিনিসপত্র কিনে বেড়াতো। একা একাই ভাড়া ঘরে হার্ট অ্যাটাক করে মারা যায়। এখনো বছর খানিকও হয়নি। এরপর থেকে বাবা ভীষণ মানসিক ধাক্কা খান। আসলে ভাইয়ের বয়স মাত্র 40-এর কোঠায় ছিল। বাবা ভাবতেন একদিন ওর মতি ফিরবেই। আরে মশাই, আপনি তো ফ্যামিলি হিস্ট্রি শুরু করে দিলেন। মৃত্যের সম্বন্ধে বলুন, কবে থেকে এরকম মানসিক অসুখ? হ্যাঁ, বাড়ি থেকে বার হয়ে গেলেন কিভাবে? আমার বাবা ভাইয়ের হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারেননি। তারপর থেকে মানসিক অবসাদ, আর মাঝে মাঝে বেরিয়ে যান। কাউকে চিনতে পারেন না, কিন্তু পুরনো চাকরির দিনের কথা বলেন। বিভিন্ন ট্রাম ডিপোয় ঘোরেন, এমনকি ওনাকে চোখে চোখে রাখলেও উনি বিরক্ত হন। গতকালও বাবা বেরিয়ে যান। রাতে আসেননি দেখে থানায় ডায়েরি করি। দেখুন স্যার। কোনো বিশেষ দিনের কথা কি বলতেন? মানে কোনো বিশেষ ঘটনার কথা? ইদানিং একটা কথা বলতেন, অভিশপ্ত। লাল বগি রক্ত চায়, আরো রক্ত। লাল বগি? আশ্চর্য, ভিনটেজ ট্রামের ওই বগিটাও তো লাল, যেটা থেকে এনার দেহ পাওয়া গেছে। জানেন মিস্টার চ্যাটার্জি, ওই বগিটা নোনাপুকুর ওয়ার্কশপে অনেক দিন পড়েছিল। ওটির সাথে কোনো দুর্ঘটনার যোগ আছে, কিন্তু কি রকম দুর্ঘটনা কেউ জানে না। এসব বগির সামনে আগেকার দিনে ক্যাচার দেওয়া থাকতো, এর ক্যাচারটা ভাঙা ছিল। ভেরি ইন্টারেস্টিং। উনি কি ওই ট্রামের কন্ডাক্টর ছিলেন? স্যার অত জানি না, আমি তো বগিটা চোখেও দেখিনি। তবে বাবা 20 নম্বর রুটে ছিলেন ভবানীপুরের দিকে। সমরজিৎ প্রমোদের পরিবার পরিজনের দিকে তাকালো। একে একে অনেক আত্মীয় স্বজন আসছে, তবে কারোর মুখে খুব দুঃখের ভাব নেই, শুধু হ্যারাসমেন্টের আতঙ্ক। সুপ্রিয় প্রমোদকে দিয়ে দরকারি কাগজপত্র ফিল আপ করাতে লাগলো। বডি পেতে সময় লাগবে। এরকম মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে কে গুলি করতে পারে? ইনিই বা কিভাবে সকলের চোখ এড়িয়ে ভিনটেজ র্যালিতে যাওয়ার জন্য নির্দিষ্ট করে রাখা ট্রাম বগিতে ঢুকলেন? খুনটা বেলগাছিয়ায় হয়েছে না নোনা পুকুরে, সেটাও সব রিপোর্ট না এলে বোঝা যাবে না। আগে স্যার, কতদিনে বডি পাবো? মানে জানেনই তো। সময় লাগবে। মানে? মানে কি করছেন আপনারা? তো ভাবেন আমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, দেহ পোস্টমর্টেম করানো ছাড়াও ব্যালিস্টিক ল্যাবে বুলেটটিকে পাঠাতে হবে। দেশি না বিদেশি, কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা জানতে হবে তো। সুপ্রিয় বুলেটের এন্ট্রি এবং এক্সিট ক্ষত দেখে তা নথিবদ্ধ করতে লাগলো। ইনকোয়েস্ট রিপোর্টে এই তথ্যগুলো লাগবে। আমাদের নিজেদের কাজ করতে দিন। আর হ্যাঁ, আপনাদের থেকে যা যখন যখন জানতে চাওয়া হবে সব তথ্য দেবেন।
আর আপনার বাবার মেডিকেল রিপোর্টগুলো সব জমা করে দিন কালকের মধ্যে, উইদাউট এনি ফেল। আন্ডারস্ট্যান্ড? আরজি করে ঝামেলা সুপ্রিয় সামলে নেবে। ও একবার বেলগাছিয়া গুমটিটার বগিটাকেও দেখতে চায়। এই বগিটার কারণেই ট্রামের শেষের দিকের বগিটিকে বাদ দিতে হয়েছে। অনেক মানুষ টিকিট কেটেও চড়তে পারেনি। অনেকে উত্তেজিত, পয়সা ফেরত চাওয়ার জন্য গুমটি ঘেরাও করে রেখেছে। পুলিশের গাড়ি দেখে ভিড় হালকা হলো। সমরজিৎ গুমটির বাইরেই গাড়ি থেকে নামলো। প্রেসের লোকেরা মুখিয়ে আছে। একটি মেয়ে মাইক হাতে ছুটে আসতেই সমরজিৎ বলল, আপনারা প্লিজ একটু ধৈর্য ধরুন। শহরে একজন আন্তর্জাতিক অতিথি এসছেন, এসব বিষয় নিয়ে খবর করার সময় সারাক্ষণ পাবেন। এমনিতেই ওর মেজাজটা খিচড়ে ছিল। ছোট থেকে ফুটবলের ফ্যান হলেও আজকের অনুষ্ঠান ওকে পরেই দেখতে হবে। গুমটির ভেতরে নতুন রং আর ফুলের সাজসজ্জার সাথে ফুটবলের ব্যানার ইত্যাদি থাকা সত্ত্বেও ফেস্টিভ মুডটা যেন কোথায় গায়েব হয়ে গেছে। একটা থমথমে আবহাওয়া বিরাজ করছে। কয়েকটি এখনকার ট্রামের সাথে একটি লাল কাঠের বগিও দাঁড়িয়ে আছে। বগিটি পুরনো, ধুলো ঝেড়ে সেজেছিল, কিন্তু তার আর সেই অনুষ্ঠানে যাওয়া হয়নি। এখন তার চারধারে হলুদ টেপ। এখন এটি একটি ক্রাইম সিন। সমরজিৎ ট্রাম বগিতে ঢুকল। আগেকার বগির ফার্স্ট ক্লাস। কাঠের চেয়ারে গদি আটা আছে। একদম পেছনের সিট থেকে দেহ পাওয়া গেছে। সুপ্রিয় লোকাল থানার ওসি হিসেবে প্রথম এসেছিল, সেই দেখালো। কন্ডাক্টরের জন্য নির্দিষ্ট সিটে বডিটা এলিয়ে পড়েছিল, সাথে একটা কালো লেদার ব্যাগ, আর কিছু পুরনো টিকিটও ছিল, আর একটি প্যাম্পলেট। প্যাম্পলেট? কিসের কিসের প্যাম্পলেট? মনে হয় 50-এর দশকে কোনো প্রোটেস্ট হয় ভাড়া বাড়ানো নিয়ে। এসবের সাথে এখন কি? যাই হোক, আশা করি কোনো পলিটিক্যাল পার্টি সরকারকে আন্তর্জাতিক অতিথির সামনে বিব্রত করতে চাইছে না। খানটাতে রক্ত পড়েছিল, চক দিয়ে দাগ টানাই আছে। সিটের উপর কন্ডাক্টর বলে লেখাও আছে দেখছি, যদিও লেখাটা হাল আমলের। সেটারই চান্স বেশি। তবে কি জানেন, এই লোকটির কাছে আলাদা করে মোবাইল ফোন, পয়সার ব্যাগ কিছু পাওয়া যায়নি। এমনকি এখনকার দিনের কোনো আইডি বা ক্রেডিট বা ডেবিট কার্ডও নয়। যা কিছু আমরা বাজেয়াপ্ত করেছি সব কিছু জেনুইনলি 50-এর দশকের। এমনকি আইডিও। হঠাৎ করে দেখলে মনে হবে লোকটি টাইম ট্রাভেল করে এলো। দেখুন, আমাদের সতর্ক থাকতে হবে। মিস্টার আলভারেজ 3 দিন থাকবেন। এর মধ্যে ফুটবল ক্লাবে যাওয়া, ফ্রেন্ডলি ম্যাচ খেলা, এরকম হাজারো প্রোগ্রাম আছে। আর এর মধ্যে কেউ যেন নাশকতার ছক না কষতে পারে। ওকে? সমরজিৎ আপাতত কোনো ক্লু পড়ে থাকতে দেখল না। আগেকার ট্রামের ফার্স্ট ক্লাসের বগি, জানলা, খড়খড়ি সব কিছুই একদম অন্যরকম ছিল। এমনকি বেলগুলোও আলাদা, কিন্তু কোনো কিছুকেই ক্লু বলে মনে হলো না। এমনকি কারোর পায়ের ছাপ, সিগারেটের টুকরো, এমন কোনো সূত্র নেই। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হলো, যদি কোনো অস্বাভাবিক ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায়। আচ্ছা, ট্রামের দরজাটা কি বন্ধ ছিল? হ্যাঁ, বন্ধ ছিল। কে প্রথম দেখে? কীর্তিলতা, একজন সুইপার। তাকে ডাকা যাবে? সুইপাররা সকালে আসে, এতক্ষণে চলে যায়। আপনি আমাকে জিজ্ঞেস করুন মিস্টার চ্যাটার্জি। সমরজিৎ যদিও ফার্স্ট হ্যান্ড বয়ান পছন্দ করে, কিন্তু লোকাল থানার ওসিকে টপকে গিয়ে কিছু করা সম্ভব নয়। ট্রামের দরজাটা কি ভেতর থেকে বন্ধ ছিল? কি যে বলেন, বাইরে থেকে বন্ধ ছিল। তা না হলে সুইপার ঢুকবে কিভাবে? আর তাছাড়া জানলাও বন্ধ ছিল। এখনো তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, গদি ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে মৃতদেহ ভেতরে রেখে কেউ দরজা বন্ধ করে দিয়েছে। আর যেহেতু লক অক্ষত আছে,
তাই রাতে যখন তালা পড়েছে আর সকালে তালা খোলা হয়েছে, দুটোই কম্পিটেন্ট অথরিটি থেকে নেওয়া হয়েছে নিশ্চয়ই। বগিগুলো বন্ধ অবস্থাতেই কাল রাতে নোনাপুকুর থেকে এসেছে। গুমটির হেড অফিসার সাধারণত চাবি রাখেন, কীর্তিলতাও তাঁর থেকেই নিয়েছিল। তারপর আজ সকালের শেষবারের মতো ঝাঁট দিতে গিয়ে দেখে এই কাণ্ড। এখানে কার কাছে চাবি ছিল? এখানকার ডিপো মাস্টারের নাম আশুতোষ সরকার। এর অর্থ হলো মার্ডারটা বেলগাছিয়ায় না হয়ে নোনা পুকুরেও হতে পারে। ওকে, আমাদের ওখানে গিয়ে তদন্ত করা উচিত। এইভাবে তো ভাবিনি স্যার। হ্যাঁ, সুপ্রিয় কথাটা বললেও ওর গলার স্বরে একটা আশ্বস্ত ভাব লক্ষ্য করা গেল। ঘটনাটা এখানে না ঘটলে ওর দায় অনেকটাই কমে যাবে। একবার বাজেয়াপ্ত করে জিনিসগুলো দেখতে চাই। তবে তার আগে ডিপো মাস্টার, ইয়ার্ড ফোরম্যান এদের সাথে কথা বলতে চাই। বিশেষ করে কালকে বগিটি আসার সময় যারা অন ডিউটি ছিলেন। আর আমি চাবির লগবুকটাও দেখতে চাই। ওগুলো নোনাপুকুরেও দেখা উচিত। দুটো জায়গাতেই দেখতে হবে, কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। আপনি ওনাদের ডাকুন, নাকি সকলে আজ আলভারেজকে দেখতে চলে গেছে? আপনি বললে তো সকলকে আসতেই হবে। অবশ্যই। আশুতোষ সরকার ছাড়াও আসবেন বেলগাছিয়ার সকল অন ডিউটি স্টাফ এবং মেনটেন্যান্সের যারা। আর ডেকোরেশন টিমের কর্মীদেরকেও ডাকুন। কালকে ড্রাইভার এবং কন্ডাক্টর যারা রাতের বেলা ট্রামটা নিয়ে এসেছিলেন তাদেরকেও ডাকুন। আজকে তোর বোধহয় খুব হেক্টিক শিডিউল গেল, তাই না রে? অহিরবান রাত 10টার সময় ভাইকে বাড়ি ফিরতে দেখে বলল। সমরজিৎ আসার সময়ে মনে মনে কুণ্ঠিত ছিল। একে তো মাসির বাড়ি থাকছে, এখনও কোয়ার্টার পায়নি, তাই এত রাত হয়ে গেল। কিন্তু ওর জন্য সকলে অপেক্ষা করছে দেখে খুশি হলো। পুলিশের তো এটাই কাজ রে অভি, কোথাও সামান্যতম অস্বাভাবিক কিছু ঘটলেই সেটা খতিয়ে দেখা, সত্যিটা খুঁজে বের করা। সন্দেহ হওয়াটাই তো ওদের কাজ। আর সেই সন্দেহের সূত্র ধরেই তো অনেক সময় বড় বড় রহস্যের জট খুলে যায়। যেটা আমাদের কাছে সাধারণ ঘটনা বলে মনে হয়, ওদের কাছে সেটাও তদন্তের বিষয়। ছোট্ট একটা সূত্র, একটা অদ্ভুত মিল, কিংবা কারোর আচরণের সামান্য পরিবর্তন, সবকিছুই ওদের নজরে রাখতে হয়, নইলে সত্যিটা সামনে আসবে কি করে? বুঝলে মা, আজ মনে হয় সমুর বিশেষ কোনো কাজ ছিল, মাঠে তো ওকে দেখতে পেলাম না। বেলগাছিয়া গুমটির ভিতরে হেরিটেজ ট্রামবগিতে একজন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ খুন হয়েছে। তিনি এককালে সিটিসির 20 নম্বর রুটের কন্ডাক্টর ছিলেন। ও আচ্ছা আচ্ছা, তাই বোধহয় কিছুক্ষণের জন্য সবকিছু বন্ধ করে দেওয়া হলো। অ্যাম্বুলেন্স এসেছিল, আবার হ্যাঁ রে, পুলিশের গাড়িও তো আসতে দেখলাম। অহিরবান সকালের অভিজ্ঞতা কিছুতেই ভুলতে পারছিল না। এত সুন্দর অনুষ্ঠানের মধ্যেও এই ঘটনাটুকু যেন কেমন বেমানান, যদিও প্রশাসন কিছুই বুঝতে দেয়নি সেভাবে। ভদ্রলোক যদি এমনি মারা যেতেন তাহলে হয়তো বলতাম যে আধভরা মানুষ কখন বগিতে উঠে বসেছিলেন কেউ দেখেনি, কিন্তু তা তো নয়। ওনাকে গুলি করা হয়েছে। একজন মানসিক ভারসাম্যহীন 90 বছরের বৃদ্ধকে কে হত্যা করতে পারে? আর কেনই বা? উনি আর কত বছরই বা বাঁচতেন? ও বাবা, এই 20 নম্বর ট্রামের কর্মীরা তো দেখছি বেজায় রহস্যময়। কেন বৌদি? আজকে ট্রাম ডিপোতে দ্বারকা আঙ্কেলের সঙ্গে আলাপ হলো। উনি নোনাপুকুর ট্রাম ডিপোর ইঞ্জিনিয়ার ছিলেন। উনিই বলেছিলেন পুরনো কালিগের মধ্যে একজনই মাত্র বেঁচে আছেন, যিনি 20 নম্বর ট্রামের কন্ট্রাক্টর ছিলেন। আসলে কি জানো তো, এই ট্রাম রুটটা আমাদের বাঙালিদের কাছে অভিশপ্ত। কেন বাংলার ইতিহাস অভিশপ্ত কেন? কবি জীবনানন্দ দাশের মৃত্যুও কিন্তু এই 20 নম্বর ট্রাম রুটেই হয়েছিল। আজকে সারাদিন অ্যালভারেজের ফুটবলের বদলে তোমার বৌদি একেবারে পুরোপুরি হিস্ট্রি লেসনে ঢুকে গেছিলেন। দ্বারকা আঙ্কেল একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তোমার বৌদিকে আগেকার ট্রাম কেমন হয় সেটা বোঝাতে লাগলেন। আর তোমার বৌদিও শুনতে লাগলো মনোযোগ দিয়ে। ওই সময় যে কোচগুলো চলতো জানিস, সেগুলো সব ব্রিটিশ আমলের তৈরি।
আমারও আজই চোখে দেখা সৌভাগ্য হলো। বেচারা বুড়ো কন্ডাক্টর নিজের নির্দিষ্ট সিটে বসেছিলেন, সেখানে কেউ গুলি করে দিল। খুনটা তো ফার্স্ট ক্লাস বগিতে হয়েছে বললে। হ্যাঁ, ওখানে যে কন্ডাক্টরের আসন ছিল সেখানেই বডিটা পড়েছিল। আগেকার ট্রামে ফার্স্ট ক্লাসে নয়, দুটো বগির মাঝে গ্যাংওয়েতে কন্ট্রাক্টর বসতো। সমরজিৎ কিছুক্ষণ চুপ করে রইল। এশা বৌদির কথা সত্যি হলে এটাও একটা সূত্র, যদিও সাদা কালিতে লেখাটা অপেক্ষাকৃত নতুন বলে মনে হয়েছিল। কেউ কি ইচ্ছা করে এমন করেছে? ডেকোরেশন টিমের কেউ? আজকে সন্ধ্যা অবধি জেরা করে ড্রাইভার কিছু বলতে পারেননি। তিনি কাল রাত 11টায় নোনাপুকুর থেকে বার হয়েছিলেন। ড্রাইভারের কেবিন তো আলাদা থাকে, তাকে প্রথম বা দ্বিতীয় শ্রেণী কোথাও যেতে হয়নি। হেল্পারটিও দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ ওই পিছনের বগিতে ছিল। তার মূল কাজ ছিল শান্টিংয়ে বা রুট ক্লিয়ারেন্সে হেল্প করা। মাঝরাতেই এই বগি আনতে হয়েছে, কারণ তখন ওই যানবাহন চলাচল কমে যায়, আর নোনাপুকুর থেকে বেলগাছিয়া আসতে বহু ক্রসিং ফাঁকায় ফাঁকায় পার হয়ে যায় আর কি। এ সময় ওভারহেড তারের ভোল্টেজও ভালো থাকে, তাই ট্রাম ঘোরাতেও সুবিধা হয়। ড্রাইভার অলোকনাথ সাহা সমরজিৎকে মাস্টার মশাইয়ের মতো করে বুঝিয়েছেন কেন তারা কাল রাত 11টায় নোনাপুকুর থেকে ট্রাম বগি নিয়ে আসেন। মোটামুটি 2টোর মধ্যে বগিগুলো বেলগাছিয়া ঢুকে যায়, আর ফার্স্ট ক্লাসের দরজা খোলা দরকার হয়নি। যদিও এই পর্যায়ে কন্ট্রাক্টর প্রোটোকল মেনে আগেকার সিটে বসেনি, বরং সে শান্টিংয়ে সহায়তা করছিল। তবে একটা জিনিস খুব আশ্চর্য লেগেছিল, ট্রাম চলাকালীন সময়ে 2বার ঘন্টি আপনা থেকেই বেজে ওঠে, অথচ কেউ বাজায়নি। আমরা তো সকলেই পুরনো কর্মী স্যার, নতুন কর্মী আর আসছে কোথায় বলুন না। তাই আমাদের মতন বুড়ো ঘোড়াদেরই আজ রেসের মাঠে নামতে হচ্ছে। যদিও সুধীর কাকু আমাদের চেয়ে অনেক সিনিয়র, তবে কি জানেন, এরকম বগি আমিও কখনো চালাইনি। আফসোস যে কাকু আমাদের কোনো হেল্প করতে পারলেন না। এদের তো ধারণা বডিগুলো খুবই শক্ত। তা না হলে আপনা থেকেই ঘন্টা বাজবে কেন? আমি তো বাজাইনি। হ্যাঁ, কন্ট্রাক্টরও নয়, তবে কেন বাজবে? যাত্রী নেই তো, তাহলে সে বেল বাজবে কেন? ট্রামের বেল তো এমনি এমনি বাজে না। হয় চালক সতর্ক করার জন্য বাজান, নয়তো কন্ডাক্টরের সংকেত পেয়ে। কিন্তু যখন ট্রামের ভেতরে একজনও যাত্রী নেই, কন্ডাক্টরও নেই, তখন সেই বেল বাজলো কিভাবে? এটাই তো মাথায় ঢুকছে না। আর সেই কারণেই ঘটনাটা যত ভাবছি ততই গা ছমছম করছে। তা ভুতুরে ঘন্টাটা কোথায় বেজেছিল? তখন আমি বিধান সরণির রাস্তায় ছিলাম। ঠিক কোথায় ছিলাম সেটা বলতে পারবো না। হয়তো বিডন স্ট্রিটের কাছে, কিংবা হাতিবাগানের আশেপাশে কোথাও। চারপাশে কি ঘটছিল সেদিকে আর মন ছিল না। বুকটা কেমন যেন ধরফর ধরফর করছিল। অজানা একটা ভয় আমাকে গ্রাস করে ফেলেছিল। তাই নিজেকে সামলানোর জন্য মনে মনে হনুমান চাল্লিশা পড়ছিলাম। মনে হচ্ছিল ঈশ্বরের নামটাই হয়তো আমাকে ওই মুহূর্তে সাহস যোগাতে পারে। কেসটা খুব গোলমালে, বুঝলে হরিবান্দা। সকলেই নিজের রোল খুব সুন্দরভাবে করেছে এবং তার মধ্যে কোনো ফাঁক নেই। কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে এসবের মধ্যে কোনো একটা সূত্র লুকিয়ে আছে, যা আমার চোখ এড়িয়ে চলেছে। তুমি খাওয়ার পর আমার ডায়েরিটা নিয়ে বসো তো, বৌদিও বসুক। যদি কোনো ক্লু আমার চোখ এড়িয়ে যায় সেটা তোমরাও দেখতে পাবে। সমরজিৎ আজ সারাদিনে যা যা হয়েছে মোটামুটি সব কিছুই নোট করেছে। ও ডায়েরিতে অন্ততপক্ষে 20 জন সিটিসি কর্মীর নাম লেখা আছে। গত 7 দিন ধরে ডেকোরেশন টিম ট্রামের বগিগুলোর ফাইনাল লুক দিচ্ছিল। গতকাল 8টার মধ্যে সব কাজ শেষ হয়ে যায়। তারপর বগিগুলো লক করা হয়, শুধুমাত্র পেছনের সেকেন্ড ক্লাসটা ছাড়া। ওখানে কন্ডাক্টর পরিমাণ দাম উঠেছিল যাতে পেছন থেকে
শান্টিং ইত্যাদিতে সাহায্য করা যায়। পরিমল অবশ্য এখনো চাকরি করে, তবে সিটিসির বাসে। অলোকবাবু নিজের কেবিনে ওঠেন, কারোরই ফার্স্ট ক্লাস খোলার দরকার পড়েনি। বাহ, নোনাপুকুর আর বেলগাছিয়াতে সিসিটিভি তো থাকবেই, আর আপনা থেকে বেল বেজে ওঠাও কোনো স্বাভাবিক ঘটনা নয়। হ্যাঁ বৌদি, সিসিটিভি ক্যামেরা আছে, তবে গৌটির ভিতরে নয়, রাস্তার মোড়ে। আমি ফুটেজ চেক করেছি, সুধীরবাবু বা অন্য কোনো অনধিকার প্রবেশকারী কাউকেই ঢুকতে বা বেরোতে দেখিনি। এটাও একটা বড় সমস্যা। আসলে কি জানো এসা, ট্রাম কোম্পানির হাল এতটাই খারাপ যে তার গুমটির ভেতরে সিসিটিভি লাগানোর কথা কারোর মনেও আসেনি। আর বাইরে যখন রয়েছে, তাহলে বোধহয় কোনো গুপ্ত সুড়ঙ্গ আছে। তা না হলে সুধীরবাবু এলেন কিভাবে? বগিগুলোর চাবি কার কাছে ছিল? এতদিন ডেকোরেশন টিমের কাছে ছিল। পুরো 8টার সময় চাবি অলোকবাবুকে দিয়ে চলে যায়। ওকে, আমি ওদের টিম লিডার হিমাংশু আর সত্রাজিতের সই করা লগবুক দেখেছি। আর হ্যাঁ, ওই অলোকবাবু বেলগাছিয়ায় পৌঁছেই ডিপো মাস্টারকে চাবি দিয়ে দেন। ডিপো মাস্টার সোজাসুজি চাবিটা সকালে সুইপার কীর্তিলতাকে দিয়েছিলেন। এসব কিছু লগবুকে আছে? হ্যাঁ অবশ্যই, খুবই কড়া পাহারার মধ্যে বগিগুলো এসেছে। তাও যে, আর সেই জন্যই বগিগুলোর একটিকে বেছে নেওয়া হয়েছে প্রশাসনকে মেসেজ দেওয়ার জন্য। হ্যাঁ, প্রশাসনকে মেসেজ? আমার তো তাই ধারণা, কারণ এই ভিনটেজ ট্রাম র্যালি করার জন্য অনেক পুরনো কর্মীদের এখানে নিয়ে আসা হয়, তাদের অ্যাডভাইস চাওয়া হয়। সুধীরবাবু অসুস্থ হলেও তার এক ছেলে কিন্তু এখনো সিটিসিতেই কাজ করেন। এছাড়াও এখুনি এসা যে কথাটা বললো সেটা কিন্তু সম্পূর্ণ যুক্তিহীন নয়। ট্রাম গুমটির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক বাংকার বা গোপন সুড়ঙ্গ পথ তৈরি করা হয়, যার কোনো কাগজপত্রে পরে আর পাওয়া যায়নি। না, এভাবে তো ভাবিনি। আজ দ্বারকা আঙ্কেলের সাথে আলাপ না হলে এত কিছু বিস্তারিতভাবে জানতেও পারতাম না। আমাদের শহরের নিচে এত রহস্য লুকিয়ে আছে তা কে জানতো? দেখো, শহরের নিচে কি আছে জানি না, তবে দ্বারকা আঙ্কেল কিন্তু সকালে কিছু হিন্টস দিয়েছিলেন। অহিরবান সমরজিতের ডায়েরির লেখাগুলো দেখতে দেখতে বলল, আজকের দিনে দাঁড়িয়েও সমরজিৎ হাতে লেখা নোটবুক ইউজ করে। অহিরবানের অবশ্য অভ্যাসটা ভালোই লাগে, আর ইতিমধ্যেই অনেক তথ্য এখানে রয়েছে। তার থেকে বোঝা যায় যে সব ক্লু মোটামুটি এসেই গেছে, শুধু খুনের পদ্ধতি আর কারণ দুটো মেলাতে পারলেই কেল্লা ফতে। প্লিজ আমাকে একটা হিন্টস দাও। দ্বারকা আঙ্কেল অভিশপ্ত লাল বগির কাহিনী বলছিলেন আর কি। ওই বগিতে নাকি 1954 সালে কোনো এক দুর্ঘটনা ঘটে, কিন্তু সেই দুর্ঘটনা আসলে কি? বিখ্যাত বাঙালি কবির মৃত্যু নয় তো। তার মৃত্যু কিন্তু আজও রহস্যময়, এমনকি তার ব্যাগ থেকে একটি পাণ্ডুলিপি পাওয়া যায়নি বলেও সেটা শোনা যায়। এই বগি সেই ট্রামের বগি নয় তো। দ্বিতীয়ত, সেদিন হয়তো সুধীরবাবু ঘটনার সাক্ষী ছিলেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, দ্বারকানাথ আঙ্কেলের সাথে আমাদের আলাপটা কি নিছকই কাকতালীয় নয়, নাকি তিনি আমাকে কোনোভাবে ব্লগার হিসেবে চেনেন? তিনি হয়তো চেয়েছিলেন আমি এসব নিয়ে কিছু ব্লগ করি। এই শোন, তোরা যত তাড়াতাড়ি সম্ভব পডকাস্ট বা ব্লগ করার নাম করে ওই দ্বারকানাথের সাথে দেখা কর। লোকটা কি কি জানে তা জানতে হবে। যেহেতু উনি সরাসরি উপস্থিত ছিলেন না, তাই আমি ওনাকে জেরা করতে পারবো না। অহিরবান সমরজিতের ডায়েরিটা মন দিয়ে দেখতে দেখতে বলল, সুধীরের ছোট্ট ছেলে পুরনো জিনিসপত্র কিনতো, মানে কি, কোথায় ভাড়া থাকতো, এগুলো ভালো করে দেখো। আমার যতদূর ধারণা খুনটা বেলগাছিয়াতেই হয়েছে, বা ট্রাম আসার পথে হয়েছে। তুমি কি দ্বারকানাথকে সন্দেহ করছো? এত বয়সে কেউ কেন নিজের সহকর্মীকে খুন করবে? মানুষের মন বড়ই জটিল। আর হ্যাঁ, উনি অপরাধী না রেড হেরিং তা আপাতত আমি জানি না, তবে দ্বারকানাথ আঙ্কেল নিশ্চয়ই কিছু জানেন। আর হ্যাঁ, আরও একটা জরুরি তথ্য, সমরজিৎ লিখেছে মৃতের কাছে এ যুগের কোনো জিনিসপত্র পাওয়া যায়নি, মানে ওই মোবাইল ইত্যাদি আর কি।
তাছাড়া উনি এতটা রাস্তা কিভাবে আসতে পারেন? ওনার পুরনো ইউনিফর্ম কে পরিপাটি করে দিল? তাছাড়া ফার্স্ট ক্লাসের কোন সিটের উপর কন্ট্রাক্টর এই কথাটা কে লিখলো? এখানকার ডেকোরেশন টিমের কেউ? বুঝলে এসা, আঙ্কেলকে কল করেছিলাম। আঙ্কেল খুব আগ্রহের সাথে রাজি হয়ে গেছেন। ওনার কাছে ট্রাম নিয়ে বলার মতো অনেক গল্প আর পুরনো দিনের ছবি রয়েছে। 153 বছর আগে 24শে ফেব্রুয়ারি 1873 সালে সর্বপ্রথম ঘোড়ায় টানা ট্রাম কলকাতায় চালু হয়। এমনকি মেলবোর্নের ট্রামও আরো 2 বছর পরে চালু হয়েছিল। কিন্তু দেখো, বিদেশের কত জায়গায় ট্রাম এখনো চলে, আর আজ কলকাতায় মাত্র 3টি রুটে ট্রাম আছে। সত্যিই ওদের আসতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন দ্বারকানাথ চক্রবর্তী। সারা জীবন ট্রামের সঙ্গে জড়িয়ে থাকা মানুষটি বুক ভরা গল্প যেন আজ শ্রোতা পেয়েছে। একজন বৃদ্ধ মানুষ যিনি সারা জীবন এক অধুনালুপ্ত পরিবহন ব্যবস্থায় কাজ করেছেন, তার কাছে যে ট্রাম নিয়ে এত গল্প জমে আছে তা কে জানতো। 3 বছর আগে 2023 সালে ট্রামের 150 বছর উপলক্ষে অনেক অনুষ্ঠান হয়েছিল। তখনই এই অ্যালবামটা বেরিয়েছিল। আমাদের মতো পুরনো কর্মীদের কমপ্লিমেন্টারি কপি দেয়া হয়েছে। দেখো, এখানে ঘোড়ায় টানা ট্রাম থেকে স্টিম ইঞ্জিনে চলা ট্রাম আর 1902 সাল থেকে ইলেকট্রিক ট্রাম সব কিছুর ছবি আছে। আমি যে এত আগের ট্রাম তো দেখিনি, তবে হ্যাঁ, আমাদের সময়ও কলকাতার ট্রাম লন্ডন থেকে পরিচালিত হতো। বুঝেছে তো? স্বাধীনতার পরও 1968 অবধি কলকাতার ট্রাম লন্ডন থেকে পরিচালিত হতো। আর বগিগুলো যে সব বার্ন স্ট্যান্ডার্ড থেকে তৈরি হয়ে আসতো। না হলে কি আর এত বছর বাদেও 50-এর দশকের বগি বার করা সম্ভব হয়? দ্বারকা আঙ্কেলের অ্যালবামটা যথেষ্ট কৌতূহল উদ্দীপক। তাছাড়াও নিজের কালেকশনও খারাপ নয়। তিনি নিজেও ইঞ্জিনিয়ার ছিলেন, সাহেবদের সাথে কাজ করেছেন। এখনো একটা প্রচ্ছন্ন গর্ব রয়েছে। 70-এর দশকে 52টা রুটে ট্রাম চলতো, সেটা এখন 3টেতে ঠেকেছে। বুঝেছো? এটা শুধু পরিবহন নয়, কলকাতার সুখ দুঃখের সাথী। 1947-এ পার্টিশনের সময় খালি ট্রাম চালানো হতো মানুষকে রেস্কিউ করার জন্য। আবার এই মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ হলে সমর্থকরা ট্রাম ভর্তি করে যেত। কালও তো সেই জন্যই ট্রাম নেওয়া হলো। হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন। সত্যজিৎ রায়ের মহানগর সিনেমার সেই ট্রামের দৃশ্য আজও ভুলতে পারি না। দারুণ ছিল সেটা। অহিরবান পডকাস্টের জন্য প্রশ্ন করতে থাকে। এদিকে এসা মন দিয়ে দ্বারকাবাবুর নাতনি অহনার আনা 2023 সালের ছবি আর ভিডিও দেখতে থাকে। 23 সালের অনুষ্ঠানে দাদুর অনেক পুরনো সহকর্মীদের সঙ্গে আবার দেখা হয়েছিল। সুধীরচন্দ্র বলে কাউকে দেখেছিলে? হ্যাঁ, সুধীর দাদুকেও দেখেছিলাম। ওনার ছেলেরাও তো ট্রামে কাজ করতো। এই দেখো, উনিই সুধীর দাদু। আর ওনার মেজ ছেলে প্রমোদ আর ছোট ছেলে প্রদ্যোৎ, দুজনেই ট্রামে চাকরি করতেন। প্রদ্যোৎ কাকু ছিলেন ইলেকট্রিশিয়ান আর প্রমোদ কাকু এখনো কাজ করেন। এসা চুপ করে যায়। এসা ভেবে পেল না নিজের ভাইকে কেন প্রমোদ পুলিশের কাছে আধখ্যাবা বলে পরিচয় দিল। এখন আর যোগাযোগ নেই? না, দাদুর সহকর্মীদের সঙ্গে দাদু কথা বলতেন ফোনে, কিন্তু তাদের পরিবারের সঙ্গে আর যোগাযোগ রাখা হয়নি। তাছাড়া সবাই তো আর একই পদে কাজ করতেন না। শেষ কথাটা অহনা নিচু গলায় বলে। কথাটার ভেতরে ছিল তৎকালীন সামাজিক বাস্তবতার ইঙ্গিত। একজন ইঞ্জিনিয়ারের পরিবার আর একজন কন্ট্রাক্টরের পরিবারের মধ্যে দূরত্ব। এই যে দেখো ড্রাইভারের ঘন্টি, এটা পায়ের কাছে থাকতো। লোকজনকে সতর্ক করতে বাজানো হতো। আর কন্ডাক্টরের জন্য আলাদা ঘন্টি ছিল। একবার বাজালে ট্রাম থামবে, দুবার বাজালে ট্রাম ছাড়বে। অহিরবান মন দিয়ে সব রেকর্ড করতে থাকে। ট্রামের এমন গল্প হয়তো আগে কোনো ব্লগার তুলে ধরেনি। কিছুক্ষণ পরে রাস্তার ভিড়ের মধ্যে দিয়ে কথা বলতে বলতে এগিয়ে চলল এশা আর অহিরবান। কি বলো এশা, কোনো ক্লু পেলে? দুটো। প্রথমত, প্রদ্যোৎ আধখ্যাপা ছিল না, সেও ট্রাম কোম্পানিতেই কাজ করত। আর দ্বিতীয়ত, ট্রামের ঘণ্টা কেন্দ্র ইলেকট্রিকেই বাজে।
এখানে এমন অনেক পরিবার আছে যারা কয়েক প্রজন্ম ধরে সিটিসিতে কাজ করেছে। তারা দেশভাগও দেখেছে, আবার আন্দোলনও দেখেছে। বাপরে বাপ, তুমি তো দেখছি শার্লক হোমস, সরি থুরি, আগাথা ক্রিস্টি হয়ে গেল একেবারে। যা বলবে মিলিয়ে বলো। শার্লক হোমস স্যার আর্থার কনান ডয়েলের সৃষ্টি, আর আগাথা ক্রিস্টি নিজেই লেখিকা। তবে সমরজিতের কয়েকটা সন্দেহের উত্তর এখনো আমার কাছে বেশ পরিষ্কার। যেমন? দ্বারকানাথ আর সুবীরের পরিচয় মাত্র 3 বছর আগে, 2023 সালে ট্রামের 150 অনুষ্ঠানে। তার আগে একজন ইঞ্জিনিয়ার কখন একজন কন্ট্রাক্টরের পরিবারের খবর রাখতেন না, আর সেই অনুষ্ঠানটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আসলে সব ক্লু 2023 সালের মধ্যেই লুকিয়ে আছে। আমি কিন্তু এখনো কিছু বুঝতে পারছি না। ভাবো তো, এত বছরের পুরনো ইউনিফর্ম অক্ষত থাকলো কিভাবে? লেদারের ব্যাগ, টিকিটের গোছা, পুরনো প্যাম্পলেট সব যেন একেবারে নতুন। কারণ 2023 সালের অনুষ্ঠানের জন্য এগুলো নতুন করে তৈরি করা হয়েছিল, পুরনো দিনের নস্টালজিয়া ফিরিয়ে আনতেই। সম্ভবত জেসাপের পুরনো বগিগুলোই তখন ব্যবহার করা হয়েছিল, আর তখনই ফার্স্ট ক্লাসের কন্ডাক্টরে সিট বসানো হয়। শুধু পুরনো আবহ ফিরিয়ে আনার জন্য নয়, অতীতের শ্রেণীভেদ মুছে দেওয়ার প্রতীক হিসেবেও। সত্যি তো, তুমি তো ঠিকই বলেছ। 2023 সালে পুরনো কর্মীদের আবার সেই ইউনিফর্ম, লেদারের ব্যাগ, আইডি, টিকিট সবই তো দেওয়া হয়েছিল। আর প্রদ্যোতের বিষয়টাও তো খুব ইন্টারেস্টিং। তার মানে ও কর্মরত অবস্থাতেই মারা গেছে, হ্যাঁ? নাকি চাকরি ছেড়ে দিয়েছিল? সিটিসি রেকর্ডে ওর নাম থাকবেই। একটু অপেক্ষা করো, এই 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 তো দেখছি। পরদিন সকালে বেলগাছিয়া ডিপোতে পৌঁছতে সমরজিতের খুব বেশি সময় লাগলো না। তোমাদের এই ইনফরমেশনগুলো তদন্তের মোড়টা একবারে ঘুরিয়ে দিয়েছে। অহিদা, এসা বৌদি, রিমার্কেবল। কিন্তু তথ্য গোপন করার জন্য তো প্রমোদকে তুলে আনতেই হয়। আমার মনে হয় বগিটা আরো একবার ভালো করে দেখা উচিত, বুঝলে? এখনো তো খুনের কোনো অস্ত্র পাওয়া যায়নি, তাই না? হ্যাঁ, সেটা খুনির কাছেই আছে। খুনিকে পেলেই আমার মনে হয় খুনের অস্ত্র এখনো বগির মধ্যেই আছে। সমরজিৎ একটু অনিচ্ছা নিয়েই ডিপোর ভেতরে ঢুকলো। ঠিক তখনই ডিপো মাস্টার বেরিয়ে এলেন। দেখুন, আপনি চাইলে বগিগুলো ভালো করে দেখে নিতে পারেন। তদন্তের সাথে আপনাকে কোনোভাবে বাধা দেওয়া হবে না। তবে আমি কিন্তু একটা বিষয় স্পষ্ট করে বলে রাখছি, ওদের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। এই মুহূর্তে সেটার অনুমতি আমি দিতে পারবো না, যতক্ষণ না প্রয়োজনীয় অনুমোদন আসে এবং আমরা নিশ্চিত হচ্ছি যে কোনো প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা নেই। ততক্ষণ বগের ভেতরে কেবল তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরাই প্রবেশ করবেন। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, আমরা বাইরে দাঁড়াচ্ছি। তবে সমু, শুধু বগি নয়, ক্যাচার, বেল, ঘন্টি, মানে সব যন্ত্রপাতি ভালো করে পরীক্ষা করিস কিন্তু। হলুদ ফিতে দিয়ে ঘেরা ট্রামবগির সামনে এসে দাঁড়ালো সমরজিৎ। আগের দিনও সব খুঁটিয়ে দেখেছিল সে। কন্ট্রাক্টরের সিটের ওপরেই পড়েছিল মৃতদেহ। সামনে দাঁড়িয়ে গুলি করা হয়েছে। খুনি লম্বা, এই অনুমানটা আরও জোরালো হচ্ছে। এলাকার সব লম্বা গুন্ডা পেশাদার খুনিদের উপর নজর রাখা হচ্ছে। বেশ, কিন্তু মৃত ব্যক্তি কোনো ভিভিআইপি নয়, তাকে মারবার জন্য এত আয়োজন কেন? অবশ্য টার্গেট যদি অন্য কেউ হয়। অহিরবানের কথাগুলো ভাবতে ভাবতেই সমরজিৎ কন্ট্রাক্টরের ঘণ্টির দড়িটা টান দিল। মুহূর্তের মধ্যে তীরের বেগে ছুটে এলো একটি বুলেট। অল্পের জন্য সমরজিতের কাঁধ ঘেঁষে বেরিয়ে গেল। কন্ট্রাক্টরের সিটের একাংশ উড়ে গিয়ে কাঁচের জানলায় আছড়ে পড়ল। সমু, কি হয়েছে? এটা কিভাবে সম্ভব? না 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 না, এটা হতে পারে না। আমি যা দেখছি সেটা সত্যি হতে পারে না। এটা কিভাবে সম্ভব? সমরজিৎ ইতিমধ্যেই ট্রামের বেল খুলে ফেলেছে। মনে হচ্ছে ট্রামের মধ্যে খুনের রহস্য প্রায় সমাধান হয়ে এসেছে। মৃতের ছেলেকে খবর দিন। বেলগাছিয়া পুলিশ স্টেশনে আজ আবার ভিড়। না,
সাধারণ মানুষের ভিড় নয়, প্রেসের লোকজনের। কালকে ট্রামের বগির মধ্যে একজন আতপাগল বুড়োর মৃতদেহ যে এত বড় একটা বিপদের সংকেত হতে পারে তা কেউ স্বপ্নেও ভাবেনি। তবে সাংবাদিকদের এখনও ভিতরে যেতে দেওয়া হয়নি। আপাতত প্রমোদ, যিনি সুধীর তালুকদারের একমাত্র জীবিত সন্তান, তাকে আনা হয়েছে। লোকটি মাথা নিচু করে বসে আছে। আমার ভাই 3 বছর আগে ট্রামের 150তম জয়ন্তীর মেগা ইভেন্টের সময় লক্ষ্য করে ওই বগির কন্ট্রাক্টর আর ড্রাইভারের বেলের মধ্যে স্প্রিং লোডেড কাস্টম ফায়ারিং স্প্রিং আর ব্যারেল আছে, যাতে দুটোর মতো গুলি ধরতো। মেকানিজমটা অনেক পুরনো, জানি না কার জন্য মরণ ফাঁদ পাতা হয়, কিন্তু ওই বেলটা পাল্টে দেওয়া হয়। এরপর ভাই হঠাৎ চাকরি ছেড়ে দেয় আর কাউকে কিছু না বলে কোথাও চলে যায়। এরপর থেকে বাবাও কেমন হয়ে যান। আপনার ভাই মারা যাননি, তিনি ভুল পথে পা বাড়িয়েছিলেন, তাই তো? আমরা প্রদ্যুতের বাড়ি খোঁজ পেয়েছি, সে এখনো জীবিত। এখানেরই একটি বস্তিতে ছদ্ম পরিচয় রয়েছে। আর হ্যাঁ, মেকানিজমটা 70-এর দশকের হলেও সম্প্রতি আবার নতুন করে তৈরি করা হয়েছে। বিষয়টা ঠিক কি হচ্ছে বলবেন? আমি আপনার কথা মতো বস্তি রেড করতে পাঠিয়ে তো দিলাম, কিন্তু আমরা কিসের পিছনে ছুটছি? আর এসবের অর্থই বা কি? সুপ্রিয়কে কনফিউজ লাগলো। উনি ভাবেননি এই সাধারণ ঘটনা এত বড় গুপ্ত চক্রান্তের রূপ নেবে। আমার দাদাই বলুক, আফটার অল এই জটিল রহস্যের সমাধান ওই করেছে। ক্রেডিট করছু হিম। কাকতালীয়ভাবেই হোক আর ভাগ্যক্রমে ইভেন্টের দিন দ্বারকা আঙ্কেলের সাথে দেখা না হলে আর তার বাড়ি গিয়ে ট্রাম বিষয়ে পুরনো কোনো নথিপত্র কিংবা ছবি ইত্যাদি দেখা সৌভাগ্য না হলে আমি কখনো জানতেই পারতাম না যে ট্রামের এই রহস্যের সূত্রপাত মাত্র 3 বছর আগে থাকতে শুরু হয়েছে। মানে যখন সার্ধ শতবর্ষের মেগা ইভেন্ট হয়, ঠিক সেই সময় পুরনো কর্মীদের খুঁজে আনা হয়। আগেকার বা তাদের সময়কার ইউনিফর্ম থেকে ব্যাগ, টিকিট এসব রেপ্লিকেট করা হয়। এমনকি পুরনো বগিগুলো, সেগুলোকেও মেরামত করা হয়। আর ঠিক এর সাথে সাথে আরও একটি বিশেষ কাজ করা হয়, সেটা হলো ফার্স্ট ক্লাসের ভেতরে কন্ট্রাক্টরের সিট রাখা হয়। এই সব বিষয়গুলো আপাত দৃষ্টিতে খুবই তুচ্ছ, কিন্তু আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে এই সমস্ত ব্যাপার, মানে পুরো ব্যাপারটাই বলতে পারেন। দ্বারকা আঙ্কেলই বলেছিলেন ট্রাম শুধু পরিবহন নয়, কলকাতার সুখ দুঃখের সাথী। দেশভাগের সময় রায়টে মানুষকে উদ্ধার করার জন্য ফাঁকা ট্রাম চলতো। সেই সময় রিস্কও ছিল প্রচুর, আর তাই ট্রামের মধ্যে এক অভূতপূর্ব অস্ত্র তৈরি হয়, যা সাময়িকভাবে কেউ ট্রামটিকে আক্রমণ করলে প্রতিহত করা যেত। আর এই বেল তারই একটি অংশ। কি প্রমোদ বাবু, ঠিক বলছি তো? আমার ভাই মারা যায়নি স্যার, 23 সালের রিনোভেশনের দায়িত্ব ছিল। সেই সময় ইলেকট্রিশিয়ান হিসাবে এই বেল আর ট্রামগুমটির আন্ডারগ্রাউন্ডে ট্যানেলের অস্তিত্বের নকশা এসব জানতে পারে। এরপর ওর ওপর থেকে তখনকার এক মন্ত্রী চাপ দিতে থাকে, সেগুলো তাকে দেওয়ার জন্য পয়সাও ভালো অফার করেন। বাবা জানতেন তার উদ্দেশ্য ঠিক নয়, তিনি বারবার এগুলো যথাযথ জায়গায় দিতে বলেছিলেন। ভাই হঠাৎ রিজাইন করে গায়েব হয়ে যায়। কিছুদিন আগে আবার আমরা জানতে পারি ও এখানে এসেছে। বাবা ওর সঙ্গে দেখা করতে এদিক ওদিক বেরিয়েও যেতেন। মানে কি? কেন? এখনো বুঝতে পারছেন না? অরাজকতা সৃষ্টি করার জন্য ট্রামের এই ইভেন্টকে বেছে নেওয়া হয়েছিল। এখন একজন আন্তর্জাতিক অতিথি বা তার কোনো সহকারী অথবা একই কারে অন্য কোনো ভিআইপির মৃত্যু হলে, মানে আমাদের সরকার কতখানি অপদস্থ হতেন সেটা বুঝতে পারছেন? সুধীর তালুকদার নিজের ওপর সেই দুর্ঘটনা নিয়ে এই বগিটিকে বেরি হতে দিলেন না। আমি বলেছিলাম না এটা একটা মেসেজ? যাই হোক, এই ঘটনাটা ট্রামের নোনাপুকুর থেকে বেলগাছি আসার সময়ই ঘটে, কিন্তু বগিটি কাঠের এবং সব দরজা জানলা বন্ধ থাকায় আওয়াজটা শোনা যায়নি। মনে করে দেখুন, আপনা থেকেই 2বার ঘন্টা বাজার ঘটনাটা।
দুবার বাজা মানে না থেমে চলা, এমনভাবে সেট করা যেন এই ঘটনার সময় ট্রাম না দাঁড়ায়। আর হ্যাঁ, ডুপ্লিকেট চাবি বৃদ্ধ কোনোভাবে জোগাড় করেছিলেন, হয়তো ওর ছেলেরাও সেটা জানেন। এবার আপনাদের কাজ হলো এই চক্রটাকে ধরা। একজন অ্যামেচার গোয়েন্দা হিসেবে ক্লু বার করতে আমি সাহায্য করতে পারলেও সরাসরি অভিযান কিন্তু আপনাদেরকেই করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। একদল মানুষ শুধুমাত্র আমাদের শহরের বদনামই চাইছে না, এই ট্রামের এই জমিগুলো দখল করার জন্য একটা হেরিটেজকে গলা টিপে মারতে চাইছে। পুরনো দিনের কর্মীরা কিন্তু এই পরিবহনটিকে নিজের পরিবারের অংশ বলেই মনে করতেন। তাই তার জন্য জেনে বুঝে ঠিক একটি ব্যস্ত ক্রসিং পার হওয়ার সময় সুধীর তালুকদার বেলের দড়ি দুবার টানেন। তিনি জানতেন এতে ট্রাম দাঁড়াবে না। আবার বগির গঠন আলাদা হওয়ায় কোনো শব্দ বাইরে যায়নি। এমনকি বিডন স্ট্রিট আর হাতিবাগানের রাস্তা অনেক রাত অব্দি ব্যস্তও থাকে, এটা তো আমরা সবাই জানি। রহস্যের সমাধান হয়তো হয়ে গেছে, কিন্তু এই চক্রের শিকড় কতদূর ছড়িয়ে রয়েছে সেটা এখনো আমাদের খুঁজে বের করতে হবে। আর একটা কথা, ইতিহাসকে যারা ভালোবাসে, ইতিহাসও একদিন তাদের সাহায্য করে। কলকাতার রাস্তায় হয়তো আজ ট্রামের সংখ্যা হাতে গোনা, কিন্তু তার প্রতিটা ঘণ্টির ধ্বনি আজও বয়ে আনে এক শহরের ইতিহাস, মানুষের স্মৃতি আর কিছু মানুষের নিঃস্বার্থ আত্মত্যাগের গল্প।